বঙ্গোপসাগরের তীরে দীঘা তার মনোরম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। আর এই সমুদ্র সৈকতের পাশেই উদ্বোধন হতে চলেছে 30শে এপ্রিল 2025 তারিখে দীঘা জগন্নাথ মন্দির। এই দীঘা জগন্নাথ মন্দির থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই সব থেকে ভালো থাকার জায়গা হলো পশ্চিমবঙ্গ সরকারের এই যুব আবাস। এখানে ডরমিটরি শুরু হচ্ছে মাত্র 225 টাকা থেকে। এছাড়াও এখানে 2 বেডেড এসি রুম থেকে 8 বেডেড এসি রুম পেয়ে যাবেন রিজনেবল ট্যারিফের মধ্যেই। এখানে ডরমিটরি ছাড়া বাকি সব ধরনের এসি রুমের ট্যারিফ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই ব্লগে পেয়ে যাবেন 29 নম্বর 4 বেডেড এসি রুমের রিভিউ। সব থেকে সুবিধা হলো এই যুব আবাসের যে কোনো ধরনের রুম আপনি অনলাইনের মাধ্যমেই বুকিং করতে পারবেন। বুকিং সংক্রান্ত সব তথ্যগুলি পরে বর্ণনা করা হয়েছে। এখানে অনলাইনে বুকিং এর জন্য ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনারা কিন্তু চেক করতে পারেন। এই হলো দীঘা যুব আবাসের পার্কিং লট। এখানে অনেকগুলি গাড়ি কিন্তু পার্ক করা যাবে। আমাদের গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি। আর দেখে নিন এই দীঘা যুব আবাসের ফ্রন্ট ভিউ। হ্যালো ফ্রেন্ডস, এই দীঘা যুব আবাসে আমরা 4 বেডেড এসি রুম বুক করেছি অনলাইনে। এবার আমরা দেখে নিচ্ছি আমাদের জন্য কোন রুমটি অ্যালট হয়েছে। যুব আবাসের গ্রাউন্ড ফ্লোরেই এদের রিসেপশন আছে, সেখানেই আমি যাচ্ছি রুম অ্যালটমেন্টের কনফার্মেশন নেওয়ার জন্য। গ্রাউন্ড ফ্লোরে একটু ভেতরের দিকেই রিসেপশন। এই রিসেপশনে এসে আপনাকে জমা দিতে হবে বুকিং অ্যাকনলেজমেন্টের হার্ড কপি। এই হলো সেই হার্ড কপি। এই কপিটা এখানে সাবমিট করতে হবে। এই হার্ড কপির সঙ্গে আপনাকে জমা করতে হবে ভোটার কার্ড বা আধার কার্ড, এই জাতীয় কোনো আইডেন্টিফিকেশনের জেরক্স কপি। এখন আমরা এই সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এখানে যেটা বলার বিষয় হলো এই সমস্ত সিঁড়ি বা করিডোরগুলি ভালোভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। যুব আবাসের এই সিঁড়ি দিয়ে আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে। আমাদের 4 বেডের এসি রুম যেটা অ্যালট হয়েছে এই ফার্স্ট ফ্লোরে। এই ফার্স্ট ফ্লোরে 4 বেডের এসি রুমটি একদম শেষ প্রান্তে। এই 4 বেডের এসি রুম ছাড়াও এই ফ্লোরে কিন্তু ডরমিটরি আছে এবং 3 বেডেড এসি রুমও আছে। আর দেখুন এই ফ্লোরেই কিন্তু অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু জল নিতে পারেন। এই হলো 29 নম্বর 4 বেডেড এসি রুম। চলুন তাহলে ভেতরে গিয়ে এসি রুমে ঠান্ডাটা নেওয়া যাক। আমাদের হোমস কিন্তু অ্যাক্টিভলি বিছানার সব কভারগুলো অ্যারেঞ্জ করছে। এই হচ্ছে 4টে সেপারেট বেড যুক্ত 4 বেডেড এসি রুম। আমাদের হোম কিন্তু এসি অন করে দিয়েছে, ফলে ভেতরটা কিন্তু বেশ কুলকুল পরিবেশ। এবার এক ঝলক দেখে নেওয়া যাক এই রুমের মধ্যে কি কি জিনিস অ্যাভেলেবেল আছে। এই হলো একটি স্ট্যান্ডার্ড সাইজের প্লাস্টিকের ওয়ার্ড্রোব, বেশ মজবুত বলেই মনে হচ্ছে। আর এই হলো 2 টনের পাওয়ারফুল এসি, খুব দ্রুত কিন্তু ঠান্ডা হচ্ছে। এই রুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা আছে। এসি ছাড়াও 2টো কিন্তু ফ্যান আছে এখানে। আর দেখুন ওদিকের কর্নারে পোশাক রাখার জন্য একটা আলনা আছে। এদিকের দেওয়ালে একটা সোনি এলইডি টিভি আছে। আর টিভির নিচে একটা শক্তপোক্ত কাঠের টেবিল আছে, 2টো প্লাস্টিকের চেয়ার আছে। এছাড়াও একটা প্রমাণ সাইজের আয়নাও আছে এখানে। এদিকে একটা ডাস্টবিন দেওয়া আছে। আর এই হলো এন্ট্রান্স, এখানে আপনি জুতো খুলে রাখতে পারেন। আর ওই দিকের দেওয়ালে আছে একটা হ্যাঙ্গার, এখানে আপনি পোশাক পরিচ্ছদ রাখতে পারেন। এবার দেখে নেওয়া যাক এই ওয়ার্ড্রোবের ভেতরটাই বা কেমন। এই ওয়ার্ড্রোবেও কিন্তু একটা আয়না লাগানো আছে। হাত দিলেই বোঝা যায় এই ওয়ার্ড্রোবটি একটি ভালো প্লাস্টিকের মেটেরিয়াল দিয়ে তৈরি। এই ওয়ার্ড্রোবের কম্পার্টমেন্টগুলো স্ট্যান্ডার্ড সাইজের। বিভিন্ন ধরনের লাগেজ এখানে কিন্তু রাখতে পারবেন। এই 4টি বেডের বেডশিটগুলি একটু লালচে ভাব এসে গেছে, তো আমি চেঞ্জ করে দেওয়ার কথা বলতে দেখলাম প্রায় সব বেডশিটই এই ধরনের লালচে টাইপের। এসব ক্ষেত্রে আমার মনে হয় নিজেদের বেডশিটই ব্যবহার করাটাই ভালো। এই রুমের মেঝেও দেখলাম ভালোভাবে পরিষ্কার করেছে, খালি পায়েই কিন্তু হাঁটা যাচ্ছে। এই রুমের সঙ্গে যে জানলা আছে এটা কিন্তু খোলা যাচ্ছে না, খুব টাইট। এই জানলা দিয়ে নিচে দেখতে পাচ্ছি ওই যে বাইপাস রোড, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে। আর এদিকটা হলো পার্কিং এরিয়া। আর এই হচ্ছে সেকেন্ডারি এন্ট্রান্স। খুব সম্ভবত ভিভিআইপি গাড়ি এলে ওটা খুলে দেওয়া হয়। মোবাইল ফোন, ল্যাপটপ, ক্যামেরা, এই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটগুলো চার্জ দেওয়ার জন্য এখানে বেশ কয়েকটি চার্জিং পোর্ট আছে। এর ফলে চার্জ করতে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। এই দেখুন এখানে একটা চার্জিং পোর্ট তো আছেই, আর এদিকেও একটা চার্জিং পোর্ট আছে। এর ফলে বেশ কয়েকটি ইলেকট্রনিক আইটেম একসঙ্গেই চার্জ দেওয়া যাবে। তবে ভ্রমণের সময় এই ধরনের এক্সটেনশন বোর্ড ব্যবহার করাটাই কিন্তু ভালো। আর এই ধরনের এক্সটেনশন বোর্ড ছোটখাটো ভোল্টেজ ফ্লাকচুয়েশনের হাত থেকে মূল্যবান ইলেকট্রনিক ডিভাইসগুলোকে কিন্তু প্রোটেক্ট করে। এবার এই রুমের সঙ্গে যে অ্যাটাচ বাথরুম আছে সেই অ্যাটাচ বাথরুমের রিভিউটা একবার নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে ইউরোপিয়ান স্টাইলের কোমোড আছে, উপরে আছে এক্সস্টার ফ্যান,
জানলা আছে, আর এদিকে একটা গিজার আছে। এই গরমে কিন্তু গিজারের প্রয়োজন নেই। আর এদিকে বেসিন আছে, বেসিনের উপর আয়না আছে। এদিকে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার আছে। এই অ্যাটাচ বাথরুমের ইলেকট্রিক্যাল সুইচগুলি ঢুকতে গেলে বাম দিকেই পড়বে এবং সব সুইচগুলি ঠিকমতো কাজ করছে। অনেকের কমপ্লেন থাকে এই যুব আবাসের লাইটগুলি, বিশেষ করে এই বাথরুমের লাইটগুলির মেনটেন্যান্স ঠিকমতো হয় না। তো সেই কারণে আমি এই লাইটগুলি একটু চেক করে নিলাম। যাই হোক, এখনো পর্যন্ত কোনো সমস্যা পেলাম না। আরেকটা জিনিস অবশ্যই আপনারা চেক করে নেবেন, যেটা আমি সব হোটেলে গিয়েই করে থাকি, সেটা হলো জল ঠিক মতো আছে কিনা। তা অবশ্যই কিন্তু দেখে নেবেন। এই বাথরুমে দেখছি নতুন একটা শাওয়ার লাগানো হয়েছে। আর এই হলো ঠান্ডা গরম জলের কল। এই বাম দিকে নবটা ঘোরানোর পর মাঝখানে নবটা ঘোরালেই কিন্তু আমি জলটা পেয়ে গেলাম। অর্থাৎ এখানে জল ঠিকমতো আমরা পাচ্ছি। বাম দিকে নবটাকে বাম দিকে ঘুরিয়ে মাঝখানে নবটিকে বাম দিকে ঘোরালে ওই শাওয়ার থেকে কিন্তু জল পড়বে। ওই দেখুন, শাওয়ার থেকে কিন্তু জল পড়ছে। আর দেখতেই পাচ্ছেন খুব একটা ভালোভাবে কিন্তু জল পড়ছে না। এই সরকারি যুব আবাসগুলির একটা সমস্যা হলো এখানে কিন্তু দ্রুত মেনটেনেন্স হয় না। এই হলো এই রুমের বাথরুমের রিভিউ। এবার এই রুমের বাইরের রিভিউটা একবার নেওয়া যাক। এই হলো 29 নম্বর 4 বেডেড এসি রুম। তো এই রুমটার রিভিউ আপনারা দেখলেন। তো আপনারা যদি এই গ্রাউন্ড ফ্লোরে থাকতে যদি না চান তাহলে বলবেন ফার্স্ট ফ্লোরের আমি 29 নম্বর রুমটা নেব। এটা কিন্তু একটু খোলামেলা এবং একটু বেটার রুম। এই হলো ফার্স্ট ফ্লোরের বারান্দা। এটা একটা কমন করিডর, মানে ওদিক দিয়েও রুমে যাওয়া যাবে, আবার এদিক দিয়েও কিন্তু রুমে যাওয়া যাবে। এদিকের দেওয়ালে এই যুব আবাসের জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী এখানে লেখা আছে। এগুলো অবশ্যই পজ করে দেখে নেবেন। এই যুব আবাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলি আমি এখানে বলে দিচ্ছি। এই যুব আবাসের চেক ইন হলো সকাল 10:30 বা তারপরে, এবং চেক আউট সকাল 9:30। এই যুব আবাসে সকালবেলায় গেট খুলছে 5:30টার সময় এবং রাত্রিতে 10টার সময় গেট বন্ধ হয়ে যায়। বাইরে থেকে কোনো খাবার যুব আবাসের রুমে আনা যাবে না। এই যুব আবাসের একটি বড় সমস্যা হলো এদের নিজস্ব কোনো জেনারেটর নেই। কোনো কারণে পাওয়ার কাট হয়ে গেলে আপনাকে অন্ধকারে থাকতে হতে পারে। এই হলো দীঘা যুব আবাসের পার্কিং স্পেস। এখানে দেখুন অনেকগুলো গাড়ি কিন্তু সহজেই পার্ক করে রাখা যাবে। আর দেখুন এই পার্কিং স্পেসের সঙ্গেই একটা ছোটখাটো বাগান মতো আছে। তার ফলে এই যুব আবাসের ফ্রন্ট ভিউ কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর এই হলো যুব আবাসের মেন এন্ট্রান্স। আমরা চলে এসেছি এখন গ্রাউন্ড ফ্লোরে। এই হলো যুব আবাসের এন্ট্রান্স। এখানে কিন্তু সোফা আছে। যতক্ষণ না পর্যন্ত রুম অ্যালট হচ্ছে আপনারা কিন্তু এই সোফাতে ওয়েট করতে পারেন। এবার আমি আপনাদের আরো একটি 4 বেডেড এসি রুমের ফ্রন্ট ভিউ দেখাচ্ছি। এই রাস্তাটি হলো যুব আবাসে ঢোকার প্রধান প্রবেশপথ। আর এই প্রধান প্রবেশপথের পাশেই এই হলো আরো একটি 4 বেডেড এসি রুম। অবস্থানগত সুবিধার জন্য এই রুমটির কিন্তু ডিমান্ড আছে। প্রধান প্রবেশপথের একদম পাশেই অবস্থিত হওয়ার জন্য এই রুম থেকে ঢোকা বা বেরোনো বেশ সহজ। আর বয়স্কদের পক্ষেও এই রুমটি বেশ আদর্শ। দেখতেই পাচ্ছেন এই রুমের নম্বর হলো 23। এই রুমটি আমাদের প্রথম পছন্দের তালিকায় থাকে। আগে থেকেই এই রুমটি বুকিং আছে বলে এটা আমরা পাইনি। আমরা এই যুব আবাসে এসে দেখলাম আমাদের দ্বিতীয় পছন্দের রুম, এই রুম নাম্বার 29 এখনো অ্যালট হয়নি। তো সেই কারণে এই রুমটি কিন্তু আমরা নিয়ে নিলাম। এই দীঘা যুব আবাসে ডরমিটরি ছাড়া বাকি সব ধরনের এসি রুমের ট্যারিফ কিছুটা বৃদ্ধি পেয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক বর্তমানে রুমের ট্যারিফগুলি কি হয়েছে। এই 4 বেডের এসি রুমের ট্যারিফ হচ্ছে 1600 টাকা পার নাইট। বাকি অন্যান্য সব রুমের ট্যারিফগুলি পজ করে দেখে নিতে পারেন। 22শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রুমের ভ্যাকেন্সি ডিটেলস এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু অনলাইনে এই সমস্ত রুম বুক করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিভাবে এই ইউথ হোস্টেলের রুম বুক করবেন তার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। অফলাইনে বুক করতে পারবেন স্টেট ইউথ সেন্টার মৌলালি থেকে। স্ক্রিনে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, অসুবিধা হলে যোগাযোগ করতে পারেন। দীঘার এই যুব আবাসে এসি 4 বেডের রুমের সংখ্যা হলো 6টি। এর মধ্যে 29 নম্বর এবং 23 নম্বর 4 বেডের এসি রুমের অবস্থানটা আপনারা দেখলেন। আমরা 2024 সালের 25শে ডিসেম্বর 24 নম্বর 4 বেডের এসি রুমে ছিলাম। সেই রুমের রিভিউর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাও আপনারা ক্লিক করে দেখতে পারেন। এছাড়াও 3 বেডের এসি রুমের রিভিউর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজন হলে অবশ্যই ক্লিক করে দেখে নিতে পারেন। এবার এই দীঘা যুব আবাসের লোকেশনটা আমি আপনাদের বলে দিচ্ছি। কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে নিউ দীঘার এই যুব আবাসের দূরত্ব প্রায় 184 কিলোমিটার।
সময় লাগতে পারে 4 থেকে 5 ঘন্টা। কলকাতা থেকে NH16, NH116 এবং NH116B হয়ে আপনি কিন্তু এখানে পৌঁছে যেতে পারেন। রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালোই, তবে নন্দকুমার সার্কেলের পর থেকে রাস্তা কিন্তু একটু সংকীর্ণ হয়ে গেছে। এই আপডেটেড দীঘা রোড ট্রিপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কিন্তু ক্লিক করে দেখে নিতে পারেন। এই ব্লগে রোড ট্রিপ করে কিভাবে সহজেই দীঘা যুব আবাসে চলে আসবেন সেই সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে। এই দীঘা যুব আবাসে আসতে হলে দীঘা বাইপাস রোড ধরে চলে আসুন। এই যে দেখছেন দীঘা বাইপাস রোড, এর বাম দিকে আছে অমরাবতী পার্ক। এই পার্কের ঠিক উল্টো দিকেই ডান দিকে পড়বে দীঘা যুব আবাস। এই দীঘা বাইপাস রোডটি NH116B এরই অংশ। এই রাস্তাটি এখানে দীঘাগাতি রোডের সঙ্গে এসে সংযুক্ত হয়েছে। এই রোডে ওঠার পরই আপনাকে ডান দিকে বেঁকে চলে যেতে হবে দীঘা যুব আবাসে। আর যদি আপনারা ট্রেনে করে দীঘা আসেন তাহলে দীঘা রেলওয়ে স্টেশন থেকে এই দীঘা যুব আবাসের দূরত্ব মাত্র 650 মিটার। হেঁটে সময় লাগবে 10 মিনিটের মতো। ছোটখাটো কিছু বিষয় অ্যাডজাস্ট করে নিলে এই দীঘা যুব আবাসে থাকার অভিজ্ঞতা কিন্তু ভালোই হবে আপনাদের, এটাই আশা করি। সুতরাং সংক্ষেপে এটাই বলা যায়, দীঘা যুব আবাস নিউ দীঘায় অন্যতম সেরা এবং সস্তায় এসি রুমে থাকার ব্যবস্থা করে। ডরমিটরি ছাড়া অন্য সমস্ত রুমগুলি অর্থাৎ 2 বেডের রুম থেকে 8 বেডের রুম সবগুলি হচ্ছে এসি। প্রবেশপথ, করিডোর এবং অবশ্যই রুমগুলি বেশ ভালো এবং পরিষ্কার। আরেকটি ভালো দিক হলো এখানে বেশ বড় পার্কিং স্পেস রয়েছে, যেখানে একসাথে অনেক গাড়ি পার্ক করে রাখা সম্ভব। দুটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন এবং এগুলো অবশ্যই ড্রব্যাক। 1 নম্বর, ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থা নেই, ঘরের ভেতর খাবার নিয়ে যাওয়ার অনুমতি নেই। 2 নম্বর, বিদ্যুৎ ব্যাকআপ নেই। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে আপনাকে অন্ধকারে থাকতে হতে পারে। আপনারা দেখতে পাবেন এই যুব আবাসের দেওয়ালে এই নিয়মগুলি লেখা আছে, কিন্তু এটাই কি যথেষ্ট? এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান অনেকদিন ধরেই কিন্তু হয়নি। আশা করি ভবিষ্যতে এই সমস্যার সমাধান হবে। দীঘার সমুদ্রের এক প্রান্তে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। অল্প সময়ের মধ্যেই বৃষ্টি হবে আশা করা যাচ্ছে। সেই দৃশ্য দেখেই এবারে ব্লগটি শেষ করছি।